রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইফুল শাহীন। দর্শক, আজ আমাদের সাথে রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক জনাব শেখ আব্দুল নূর। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। আজকের এই অনুষ্ঠান যেসব সুধীবৃন্দু শুনছেন সকলকেই সালাম। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ নামটির সাথে আসলে বর্তমান সময়ের যে রাজনীতি বা এই যে আমরা যেটি বলি যে জুলাই আগস্টের যে আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার নিয়ে যেখানে কথা হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন সংস্কার, শুধু রাষ্ট্র সংস্কার বলতে তো একটি বিষয় নয়, অনেকগুলো বিষয় এর মধ্যে রয়েছে। তো আসলে আপনার এই সংগঠনটি আসলে কিভাবে কাজ করছে? এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাকি আপনারা কি নিয়ে কাজ করছেন? আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ কাজ করছি এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা 90-এর গণ অভ্যুত্থান, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান হয়েছিল, তার আশানুরূপ ফল আমরা পাই নাই। মানুষের মনে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হোক, স্বাধীনতার পরের থেকে 54 বছর হয়ে গেল, এই পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল জনগণ পাচ্ছে না। তো আবার মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে। একটা রাষ্ট্র সংস্কার বলতে সব দিক বোঝায়। আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে, কোনো জায়গায় আইনের সংস্কার করতে হবে। ইতিমধ্যে আমরা বলেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো অবশ্যই কোনো দলীয় নির্বাচন যাতে না হয়, আচ্ছা, সেটা সম্পূর্ণ নির্দলীয় হবে। জনগণ যাকে পছন্দ করবে, যারা যোগ্য প্রার্থী, তাকে যেন জনগণ ভোট দিতে পারে, ব্যক্তি ইমেজে সেখান থেকে সে নির্বাচিত হয়ে আসবে, সৎ, নিষ্ঠাবান। এবং এটা পূর্বেও ছিল যে আমরা খেয়াল করেছি, আমরা যখন আমরা ছোট ছিলাম, যে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতো কিংবা মেম্বার হতো, একেবারেই গ্রামের সেই ভালো লোকটি সবাই খুঁজে বের করতো। তারা হয়তো আগ্রহ প্রকাশ করতো না যে আমি চেয়ারম্যান হব, কিন্তু সবাই মিলে ধরতো যে না, আপনি চেয়ারম্যান হন। সেই তাদের যে সেবাটা আমরা পেয়েছি, তাদের যে মনোভাব ছিল। কিন্তু বিগত নির্বাচনতে যখন এই দলীয় নির্বাচন শুরু হলো, এটা টোটাল একটা বিপরীত চিত্র আমরা দেখতে পেয়েছি। যেমন যারা চেয়ারম্যান হয়েছে একদম দলীয় সন্ত্রাসী, যোগ্যতা থাকুক বা না থাকুক, মাস্তান, মাসুলম্যান, তারা নমিনেশন পেয়েছে, তারা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী করেছে। তো এই বিষয়গুলোকে সংস্কারের প্রয়োজন। তারপরে নির্বাচন ব্যবস্থা, যেটা আমরা দেখছি যে আমরা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলবো, আমরা তার আগে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো নিয়ে বলছিলাম যে রাষ্ট্রের তো আসলে অনেক সংস্কারই হচ্ছে। গত 17 বছর যেটি আমরাকে বলি যে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল দেশকে, সেখান থেকে মুক্তি পেয়েছে দেশ। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করা হচ্ছে, যে ব্যাংকিং খাতগুলো সেখানে সংস্কার হচ্ছে, গণমাধ্যমে এই যে আজকে আপনি কথা বলছেন, এখানেও কিন্তু আসলে গণমাধ্যম সংস্কার নিয়েও কথা বলছে। আমরা জানতে পেরেছি যে আনুপাতিক গণতন্ত্র যেটি, সেটি নিয়ে প্রথম কথা বলেছিলেন। সেই হিসেবে আপনি আসলে এটা কিভাবে বিষয়টাকে আনলেন? আসলে এই আনুপাতিক গণতন্ত্রটা অনেকেই হয়তো বোঝে না, এই যে আপনি সর্বপ্রথম এনেছেন এই আলোচনাটা, বলছেন কিভাবে গণতন্ত্রের যে বর্তমান কাঠামো আছে, এটা পৃথিবীতে অনেক দেশে যেটা চলে আসছে, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ হওয়া দরকার। সব কিছুরই সংস্কার হওয়া দরকার। একেবারে পুরানো কোনো চিন্তা চেতনা নিয়ে যদি পৃথিবী চলে, তাহলে তো চলবে না। পৃথিবী যেমন আগে যাচ্ছে, এই যুগে আমাকে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করতে হবে যেন সকল দল, সকল মত যেন সেই ব্যবস্থার মধ্যে আসতে পারে, এবং দেশের সকল মানুষ, গণতান্ত্রিক যে পদ্ধতি আমাদের দেশের, আমাদের এখানে তাহলে ব্যত্যয়টা কোথায়? কি পরিবর্তনটা দরকার? এখানে পরিবর্তনটা দরকার যে যদি আমি আনুপাতিক গণতন্ত্র ব্যবস্থা প্রবর্তন করি, তাহলে টোটাল যে ভোট হবে, সেই ভোটের যে দলগুলি ভোট পেল, তাহলে সেই ভোটটাকে যদি আমি 300 আসন দিয়ে ভাগ করি, তো একটা আসনে যে ভোটটা লাগে, যে কোনো দল যদি এই পরিমাণ আসন এই পরিমাণ ভোট পায়, সে একটা আসন পেতে পারে। আদার হ্যান্ড যারা নতুন দলের জন্য রেজিস্ট্রেশন করে, তাদের যে রেজিস্ট্রেশনের যে পদ্ধতি, যে এটাও একটা লিমিটেড কোম্পানির মতো,
20টা ডিস্ট্রিক্ট অফিস থাকতে হবে, 200টা উপজেলা অফিস থাকতে হবে। রাজনীতি তো ব্যবসা না। যারা রাজনীতি করে এখন এটা ব্যবসায় পরিণত হয়েছে, কারণ রাজনীতি করে অনেক টাকা বানানোর একটা মেকানিজম তৈরি হয়ে গেছে। আমরা বিগত দিনে দেখেছি যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তাদের একদম নাই থেকে শূন্য থেকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা রাষ্ট্রের জন্য এবং জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। আমি যে কথাটা বলতে চাই যে আমরা এই ব্যবস্থা থেকে উত্তরণ প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। এর জন্যই আনুপাতিক গণতন্ত্র আনতে পারে। এবং রাজনৈতিক দলের যে রেজিস্ট্রেশনটা, এটা আমরা যেমন স্বতন্ত্র ক্ষেত্রে হয়তো একজন প্রার্থী একটা আসন থেকে নির্বাচন করলো, সে যদি জনপ্রিয় ব্যক্তি হয় ওখান থেকে তার রাজনীতি শুরু হতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমরা একটি বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। জনাব শেখ আব্দুল নূর, আমরা কথা বলছিলাম আনুপাতিক গণতন্ত্র যে পরিবর্তনের কথা বলছিলেন। আসলে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটি, তারা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে বা দিচ্ছে, সেগুলোর মধ্যে আমরা জেনেছি যে আপনার এই আনুপাতিক বিষয়টাও রয়েছে। তো আসলে সেটি কি সম্ভব বাংলাদেশের নির্বাচনে আনুপাতিক ব্যবস্থার নির্বাচনটা? এটা কি বড় দলগুলি তো চায় না, আমরা শুনেছি যে বিএনপি এখন পর্যন্ত এই বিষয়ে তারা দ্বিমত। খুবই দুর্ভাগ্যজনক যে বড় দলগুলি মনে করে যে তারা ক্ষমতায় এককভাবে আসবে যে কোনো উপায় হোক। কিন্তু আমি মনে করি এটা আনুপাতিক গণতন্ত্রের সম্ভব। যদি কোনো জনপ্রিয় দল হয় নিশ্চয়ই সে ভোট বেশি পাবে অন্য দলের চাইতে। যদি সে ভোট বেশি পায় তাহলে তো তার আসন সংখ্যাও বেশি হবে, তাহলে তাকে তো সরকার গঠন করার কোনো অসুবিধা হবে না আমি মনে করি। এই জন্য বড় দলগুলি যখন বিগত সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমি এই কথা বলছি, তারাও এই ব্যাপারে কোনো কর্ণপাত করে নাই। কারণ তারা মনে করছে এই পদ্ধতিতে যে কেন অন্যকে ভাগ দিতে যাব কেন রাজনীতি। একটা সংসদে যদি সব দলের সমন্বয় থাকে, বিভিন্ন দল যদি সেখানে মিশ্রিত থাকে, তাহলে কিন্তু অনেক কথাই আলোচনায় উঠে আসে। দলীয় এমপি যদি শুধু থাকে বেশি একটা দলে, যে কোনোভাবে তারা যদি বেশি এমপি নিয়ে যায়, তাহলে যে জিনিসটা হয় দুর্নীতির পরিমাণটা অনেক বেড়ে যায়, সুযোগটা বেশি থাকে। অন্য দলে যদি এমপি থাকে তারা কিন্তু এটা নিয়ে তর্ক করবে, বাধা সৃষ্টি করবে, কোন জায়গায় কি গলত হচ্ছে তারা তুলে ধরবে। এখানে দুর্নীতি, স্বচ্ছতার জায়গাটা ভালো। 300 আসনে নির্বাচন হবে, শুধু দলের মার্কায় নির্বাচন হবে, ভোটও কাউন্ট হবে, সবই ঠিক থাকবে, শুধু আনুপাতিক রেশিওতে সাজানো হবে। এই তো এর তো বিএনপি কিন্তু বলছে যে তারা এককভাবে আর সরকার গঠন করবে না, বা সবাইকে নিয়েই তারা করতে চায়। বিএনপি বলছে সুন্দর, সবাইকে নিয়ে যদি করতে চায় তাহলে এই সিস্টেমে যদি আসে তাহলে তো সাংগঠনিক ওয়েতে আসলো সবাই। এখন যে সবাইকে সব পার্টি নিয়ে করবে, তাহলে সে ডিস্ট্রিবিউশন করবে যে তুমি 5টা পাবা, তুমি 2টা পাবা, ওটা না করে তারা ফিল্ডে পরীক্ষা দিয়ে আসুক। যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা কেউই মানে নিশ্চিত নই কারা আসবে ক্ষমতায় বা নির্বাচন হলে কারা সরকার গঠন করবে, এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে আমাদের টেকসই নির্বাচনের জন্য, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আমার দেশে আজ 20 কোটি 18 কোটি কিংবা 20 কোটি মানুষ আছে। এই দেশটা তো কিছুদিন পরে 30 কোটি মানুষ হবে। আমাদের যে স্বল্প জায়গা, আমাদের ভূমি তো বাড়বে না, তাহলে যে ভূমির একটা সৎ ব্যবহার কিভাবে আমরা করব, সার্বিক কল্যাণ যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু সবার মতামত প্রয়োজন। দেশের মানুষের কল্যাণে, হ্যাঁ, দেশের মানুষের কল্যাণে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। আপনাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের যে কার্যক্রম, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ বা যারা, আমরা শুনছি যে এরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মও করতে পারে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, তাদের সাথে আপনাদের কোনো আসলে এই বিষয়ে, এই যে নির্বাচন ব্যবস্থা বা গণতান্ত্রিক সংখ্যানুপাতিক বা আনুপাতিক যেটি বলি, এই বিষয়ে কোনো কথা হয়েছে বা তারা কোনো মন্তব্য করেছে কিনা, বা নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশন যেটি ছিল, তাদের সাথে কথা হয়েছে কিনা? আমরা এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথা বলিনি, কিন্তু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠনের পরের থেকে যে আমরা যে কতগুলা প্রোগ্রাম শুরু করেছি, আমরা বলা শুরু করেছি, হ্যাঁ সেমিনার করতেছি। আমরা আশা করছি তাদের সঙ্গে বসবো, তাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। আমরা মনে করি এই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রেও দেখেন, বিচার বিভাগ
আমরা বলি বিচার বিভাগ স্বাধীন হোক, স্বাধীনের জন্য যে 2006 সালে একটা বিচার বিভাগের স্বাধীনের জন্য একটা আইনও পাস করা হয়েছিল, কিন্তু সেটা কার্যকরী হয় নাই। মূলত বিচার বিভাগ আটকা থাকছে, যে কারণে বিচারহীনতা আমরা দেখেছি। বিচারহীনতা দেখেছি। খেয়াল করবেন যে প্রতিটা বাহিনী, যে পুলিশ বাহিনী, তারা কেন এরকম হয়েছে, এটা একটা প্রশ্নের বিষয়। আজকে পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে, কেন এরকম কেন ঘটনা ঘটলো কেন? তারা তো একটা আমাদের ঐতিহ্য, আমাদের দেশের একটা গর্ব, সম্মান, তারা এটা হবে কেন? তার কারণ হয়েছে যে তাদের আমরা ব্যবহার করেছি, রাজনৈতিক ব্যবহার করেছি। এক দলকে আমার হাতিয়ার বানায় আর এক দলকে আমরা দমন করেছি। পুরো রাষ্ট্রযন্ত্রই পুরো রাষ্ট্রযন্ত্রটাকে আমার মতো করে ব্যবহার করেছি, যার কারণ পুরা ক্ষোভটা ওই জনগণের পুলিশ বাহিনীর উপর চলে গেছে। এরকম অনুরূপভাবে র্যাব এবং যারা মানে প্রশাসন কাজে নিয়োজিত যারা আছে, সবাই কিন্তু ভিক্টিমাইজ হয়েছে। এবং 2018 সালের নির্বাচন, আমি নির্বাচন করেছিলাম সিরাজগঞ্জ 5 থেকে কোদালমার্কায় নির্বাচন করেছিলাম। আমি যেটা দেখেছি ওই নির্বাচনে, যে রাত 12টার সময় আমি শুনলাম যে সব ভোটাভুটি ক্লিয়ার। হারা জিতা থাকবেই, নির্বাচন করলে আমি হারতেও পারি, জিততেও পারি, কিন্তু আমার স্পিডটা তো থাকতে হবে। আমি কাজ করে যদি হেরে যাই, তখন আমার একটা নিজের স্যাটিসফ্যাকশন থাকবে না, আমি পারি নাই, জনগণ আমাকে চায়নি। এটি আপনার আসলে একটি কষ্টের জায়গা, যে নির্বাচনে আপনি আসলে অংশগ্রহণ করেও সেখানে ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেননি। আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইতিমধ্যে আমাদের কিন্তু গণমাধ্যমকে বলেছে যে আগের যে নির্বাচন কমিশন ছিল তাদের বিরুদ্ধে বিচারের আওতায় আনার জন্য এই যে তারা ভোটগুলো করেছিল, যে কারণে বিচারের আওতায় আনা হবে। এটা একটা সুখবর যে ওনারা অনুধাবন করেছে। এই যে নির্বাচন কমিশন, যে এটা একটা সাংবিধানিক পোস্ট, নির্বাচন কমিশন, এখানে কেন তারা সংবিধানের বাইরে যাবে, কেন তারা প্রশাসনের আওতায় থাকবে? যখন নির্বাচন ব্যবস্থা চলতে থাকবে, তারাই সবকিছু, তাদের সমস্ত ক্ষমতার অধিকারী হতে হবে। 90-এর গণ অভ্যুত্থানে যে তত্ত্বাবধায়ক সরকার শুরু হয়েছিল, এটা একটা কিন্তু ভালো একটা সিনড্রোম ছিল, যে একটা নির্বাচনকালীন একটা সরকার থাকবে। কিন্তু সেটা নানা কারণেই যার যার দলীয় স্বার্থে, যার যার নিজের স্বার্থে ব্যবস্থাকে ভেঙে দেওয়া হলো, কিংবা তত্ত্বাবধায়ক সরকার যাকে করা হবে ওটা নানাভাবে ডিপ্রাইভ করা হলো, যে আমার লোকটা হইতে হবে। এই মানসিকতাটা দূর করতে হবে আমাদের। একটা দেশের মঙ্গল করতে চাইলে, আমরা যদি একটা সুন্দর দেশ করতে চাই, মানসিকতা দূর করতে হবে। আমরা নির্বাচন নিয়ে আরো কথা বলবো, আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। জনাব শেখ আব্দুল নূর, যেটি কথা বলছিলাম নির্বাচন নিয়ে, দেশের সবচেয়ে আলোচিত বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকটা জায়গায় নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এবং সবচেয়ে বেশি যেটি কথা হচ্ছে যে কবে নির্বাচন। বর্তমান দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলার পরিস্থিতি আশানুরূপভাবে ঠিক হচ্ছে না। এখনও দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, যে বিভিন্ন আমরা যেটা সিন্ডিকেট বলি, এটার আওতায় এখনও মনে হয় সব কিছু রয়ে গেছে। এতে করে হচ্ছে কি, সাধারণ জনগণ যারা, তারা সাফার করছে, তারা কষ্ট পাচ্ছে। যাদের সীমিত আয়, তাদের আয় তো বাড়ে নাই। তারপরে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই একটা রাজনৈতিক সরকার প্রয়োজন। তবে রাজনৈতিক সরকার আসলেও হবে না, তার আগে সংস্কারও প্রয়োজন আছে। যেনভাবে যদি কোনো রাজনৈতিক সরকার এসে যায়, সেক্ষেত্রেও বিপত্তি তৈরি হবে, একই হবে। এই জন্য আমি আশা করব যতদূর সম্ভব স্বল্প সময়ে সংস্কার করে, গ্রহণযোগ্য সংস্কার করে একটা নির্বাচন ব্যবস্থা দিয়ে দিক। নির্বাচিত সারা সরকার আসবে, তারা দেশ চালাবে, তারা জনগণের কাছে জবাবদিহিতা থাকবে তাদের। আপনি তো সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জ আপনার এলাকা। নতুন যদি নির্বাচন ব্যবস্থা যেটি হোক, সংস্কার যেভাবে হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন, কি করছেন এলাকার মানুষের জন্য? কোন পথে আগাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন কিভাবে? আসলে আমার যে নির্বাচনী এলাকা চৌহালি উপজেলা এবং বেলকুচি, আমার নির্বাচনী এলাকা দুইটা অংশ। বেলকুচি উপজেলা অনেক ডেভেলপমেন্ট একটা উপজেলা, এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা এখানে বসবাস করে। একটা ব্যবসায়িক উপজেলা, পুরাটা একটা
অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। আমি চৌহালি উপজেলার মানুষ। চৌহালি উপজেলা নদী ভাঙ্গন এলাকা। আমার উপজেলার 10% জায়গাও নাই, যেটা মনে হয় 10% জায়গা আছে যেখানে লোকজন বসবাস করে, আর পুরোটাই নদীর গর্ভে। যার কারণে আমার এই উপজেলার যে লোকজন তারা তাদের মেন পেশা হলো এখন এমন হয়ে গেছে যে কৃষি পেশা এবং মৎস্যজীবী, তারা মৎস্য শিকারী। তাদের মানে গঠনমূলক যে কোনো কাজ করবে এমন জিনিস এখানে গড়ে ওঠে নেই। আমি ইতিমধ্যে আমার এলাকায় আমি বিভিন্ন মিটিং করেছি, বলেছি যে আমাদের এলাকায় আমরা ইচ্ছা করলে একটা পর্যটন এলাকা করতে পারি। আমাদের অনেক চর আছে যেটা সেন্ট মার্টিনের চেয়ে অনেক বড় বেশি জায়গা নিয়ে আছে। 2টা ইউনিয়নে একটা চর আছে, অনেক বড় এলাকা, প্রায় 40-50 হাজার ভোট আছে সেখানে। তো এই এলাকাগুলো যদি আমরা চিহ্নিত করে আমরা যদি অর্থনৈতিক অ্যাক্টিভিটিস, পর্যটন অ্যাক্টিভিটিস চালু করতে পারি, তাহলে এখানকার মানুষের কর্মসংস্থান হবে, জীবনযাত্রার মানের পরিবর্তন হবে। সেই সব কাজ কর্মসূচি হাতে নিতে হবে। এবং আমাদের যে নদী ভাঙ্গন, যে গাইড বাঁধগুলি করা, এবং নদী, পৃথিবীর বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে নদীর পাড়ে, নদী কেন্দ্রিক। যেমন আমি আপনাকে বলি হুয়াংহো, আমি অনেকবার চীন ভ্রমণ করেছি। হুয়াংহো নদী কিন্তু আমাদের যমুনা নদীর চাইতেও ডেঞ্জারাস একটা নদী, কিন্তু চীনরা এটাকে কন্ট্রোল করে ফেলেছে। এই হুয়াংহো নদীর 2 পাশ দিয়ে বিরাট শিল্পনগরী গড়ে উঠেছে। তাহলে আমরা কেন পারবো না? আজকে আমার এক বন্ধু বলতেছিল যে আমেরিকার একটা প্রভিন্সে যে লোক বসবাস করে, আমরা ঢাকা শহরে তার চেয়ে বেশি লোক বসবাস করি। মানে এইটার যে ভয়াবহ একটা চিত্র। এই কারণে আমাদের জায়গার যেহেতু স্বল্পতা, আমাদের প্রতি ইঞ্চি জায়গা আমাদের সদ্ব্যবহার করা উচিত। এই চর এলাকার যে জায়গা আছে, আমাদের যে শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য, খেয়াল করবেন যে অনেক শিল্প প্রতিষ্ঠান আমাদের ধানই জায়গা নষ্ট করে করা হচ্ছে, যেখানে অনেক ধান হতো, ফসলি জমি নষ্ট করে শিল্প করা হয়েছে। আমি যখন সিরাজগঞ্জে যাই, আমি টাঙ্গাইলের যে 2 পাশে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, একদম ধানি এলাকা। আমি একসময় ছাত্র জীবনে এখানে আসা যাওয়া করতাম, প্রচুর ধান হতো, সেখানে এক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আপনার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা নিশ্চয়ই আপনি করবেন। তো আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। শেষ যদি বলতে চাই, যেহেতু আপনি এলাকার নির্বাচন করবেন, এলাকার মানুষের জন্য কাজ করবেন, আপনার কিছু পরিকল্পনা রয়েছে, যদি ছোট্ট করে জানতে চাই যে মানুষ আপনাকে কেন ভোট দিবে, আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নটার উত্তর যে আমি কি করতে চাই এবং আমার সামাজিক অবস্থা কি, আমি কি এটা করতে পারবো, আমার ফ্যামিলি পরিচয় কি, আমি আমার যে বিজনেস করি কিংবা যেটাই করি সেখানে আমার কি অবস্থান আছে, কতটুকু সৎ আমি, সব কিছু যদি মানুষ বিবেচনা করে, তাহলে আমি মনে করি মানুষ আমাকে বেছে নেবে। আমার চিন্তা যে না, তারা ভাববে যে তার আসা উচিত। কারণ আমি রাজনীতি করি শুধু সেবার জন্যই, আমি অন্য কিছু ভাবি না। আমি নিজে একজন ব্যবসায়ী, তা আল্লাহ রুটি রুজির ব্যবস্থা তো আমাদের ব্যবসাতেই রেখে দিয়েছে। তা আমি কেন নেতৃত্ব দিতে যাই, ওখান থেকে টাকা নিয়ে আসতে হবে, আমি এটা মনে করি না। আর আমি রাজনীতি ছাত্র জীবন থেকেই করি। আমি জাসদ ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছি, একদম ম্যাট্রিক পাস করার আগে থেকে রাজনীতি করি। অতএব রাজনীতি আমার নেশা, জনসেবা করা এটা আমার একটা নেশা। আমি চাই যে সঠিকভাবে মানুষের জন্য সেবা করতে পারি, সেটা যদি জনগণ আমাকে চায়। তবে দীর্ঘদিন আমরা সেই সুযোগটা পাই নাই। এবার যেহেতু একটা পরিবর্তন এসেছে, আমি জনগণের কাছে যাব, জনগণকে আমাকে উপস্থাপন করবো, আমি কি করতে চাই। জনগণ যদি আমাকে পছন্দ করে, তাহলে হয়তোবা তারা আমাকে নির্বাচিত করবে। সেটা হলো অপশন জনগণের কাছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাগরিক টিভিকে, এবং ধন্যবাদ আপনাকে যে আপনাদের এই যে মূল্যবান অনুষ্ঠান নাগরিক সংলাপে আমাকে ডেকেছেন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আরও অন্য একদিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।